গৌরীপুর মোড়ে বাস থেকে নেমেই আমার মনে হলো আমি যেন কোনো পরিত্যক্ত ভূতের শহরে পা রেখেছি। রাত তখন প্রায় 11:30। চারপাশ নিঝুম, সব দোকানপাট বন্ধ। রাস্তায় মানুষ তো দূরের কথা, একটা কুকুরও চোখে পড়ল না। এমন নির্জনতা আমি জীবনে কখনো দেখিনি। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে চমকে উঠলাম, এত রাত! ট্রেন মিস করার পর দুটো বাস ছেড়ে দিয়েছিলাম ঠেলেঠেলি এড়ানোর জন্যে। ভাবিনি এত দেরি হয়ে যাবে। বাসের ভেতরে আরাম করে ঘুমিয়েছিলাম বলেই বোধহয় সময়টা হঠাৎ করেই উধাও হয়ে গেল। তবুও ভাবলাম, গৌরীপুর মোড় থেকে আমার গ্রাম বেশি দূরে না। ডান দিকের ইট বিছানো পথটা ধরলে প্রায় 30 মিনিটের সাইকেল রাইড। মাঝে কয়েকটা ছোট গ্রাম, কিছু ফাঁকা মাঠ, তারপরেই আমার চেনা ভিটে। পথে কিছুটা এগিয়ে বাঁদিকে একটা ছোট বাড়ির সামনে দাঁড়ালাম। দরজায় মোটা টিন লাগানো, ওপরে বড় অক্ষরে লেখা, সাইকেল জমা রাখা হয়। চিনে ফেললাম, এটাই বুড়ো পরেশ সেনের বাড়ি। আমাদের গ্রামের অনেকেই শহরে যাবার সময় এখানে সাইকেল বা মোটর সাইকেল রেখে যায়। ভাড়াও কম, সাইকেলের জন্য 5 টাকা মাত্র। দরজায় কড়া নাড়লাম। কাকু, দরজাটা খুলুন, সাইকেলটা নেব। কয়েকবার ডাকলাম, টোকা দিলাম, কোনো সাড়া নেই। ঠান্ডার কোমরে দাঁত কাঁপছে, মাথায় বাঁধা মাফলারটা আরও শক্ত করে জড়িয়ে নিলাম। পকেট থেকে মোবাইল বের করলাম খুড়তুতো দাদাকে ফোন করতে, কিন্তু দেখি ফোনের ব্যাটারি শেষ, বন্ধ হয়ে পড়ে আছে। একটু বিরক্তা হয়েই আবার দরজার দিকে তাকালাম। হঠাৎ অন্ধকার ভেদ করে একটা কুঁজো মূর্তি দরজার দিকে এগিয়ে আসতে দেখলাম। কিছুটা কাছে আসতেই তার হাতে ধরা হ্যারিকেনের আলোয় তাকে চিনে ফেললাম। পরেশ কাকুই তো। তিনি হ্যারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখ ভালো করে দেখে বললেন, ও তুমি এত রাতে কোথায় ছিলে রে বাপু? আমি শুধু হালকা একটা হাসি দিয়ে হ্যাঁ হুঁ করলাম। কিছু বলার মতো মনের অবস্থা তখন ছিল না। পরেশ কাকুর পরনে ছিল মোটা চাদর, মাথায় উলের টুপি, চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমা। তিনি কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে একটা টর্চ নিয়ে এলেন, আর আমি সাইকেলে চড়ে বসতেই দরজাটা ধাক্কা দিয়ে সশব্দে বন্ধ করে দিলেন। রাতের ঠান্ডা বাতাস মুখে এসে লাগতেই শরীরটা কুঁচকে উঠল। গ্লাভস পরে নিলাম আর সাইকেল চালাতে শুরু করলাম। মনে হচ্ছিল অজান্তেই ঠোঁট দুটো গুনগুন করে উঠেছে। মনে পড়ে গেল ছেলেবেলায় পড়া লাইনটা, কেন করো, শীত লাগে তো গানটি ধরো। এইভাবে সুর ভাসতে ভাসতেই চলছিল আমার একাকী যাত্রা। প্রথম দিকে রাস্তা ছিল চেনা, পরিচিত, শান্ত। তবুও একটা চাপা অস্বস্তি ঘিরে ধরছিল বারবার। কিছু দূর যাওয়ার পর বুঝলাম হাওয়াটা হঠাৎ যেন কেমন ঠান্ডা ঠান্ডা আর ভারী হয়ে উঠেছে। চারপাশের গাছপালা আর নির্জন বাড়িগুলো কেমন রহস্যময় লাগছিল। মনে হচ্ছিল যেন কেউ বা কিছু অন্ধকারে বসে আমার গতি লক্ষ্য করছে, নিঃশব্দে অথচ গভীরভাবে। কাঁধে ব্যাগটা একটু ঠিক করতে গিয়ে বুঝলাম আমার পা দুটো সাইকেলের প্যাডেলে ঠিকভাবে চাপ পড়াচ্ছে না, যেন হঠাৎ শক্তি হারিয়ে ফেলেছে। তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো, সাইকেলটা যেন পিছন থেকে কেউ টানছে। মনে হলো কেউ বা কিছু সাইকেলের পেছনে ঝুলে পড়েছে। একেবারে হিমালয়কে পিঠে চাপিয়ে টেনে নিয়ে চলছি আমি। ভয়ে বুক ধড়ফড় করতে লাগলো। চেষ্টা করলাম গতি বাড়াতে, কিন্তু কিছুতেই পারলাম না। ঠিক তখনই অনুভব করলাম আমার বাম কাঁধে কার যেন হিমশীতল একটা হাত এঁটে বসে আছে। আতঙ্কে গলা দিয়ে আর কোনো আওয়াজ বের হলো না। পরক্ষণেই আমি সাইকেল থেকে ছিটকে পড়ে গেলাম রাস্তায়। ঠান্ডা সেই হাতের স্পর্শ এখনো কাঁধে লেগে আছে, যদিও থাবাটা সরে গেছে মনে হচ্ছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। হাঁটু কাঁপছে, হাত কাঁপছে, গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। অন্ধকারের মাঝে টিমটিমে আলোয় চারপাশে তাকালাম। তারপর ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলাম, কে তুমি? কি চাও আমার কাছে? কোনো উত্তর নেই। চারপাশে নিস্তব্ধতা। বাতাস থমকে গেছে, পাতা পড়ার শব্দটুকুও নেই। আমি আরেকবার গলা চেঁচিয়ে বললাম, কে তুমি? ঠিক তখনই অন্ধকার ফুঁড়ে আমার কানের ঠিক কাছে এক গলা বলে উঠল, আমি কে জানলে কি হবে? সাইকেল চালাও, দ্রুত চালাও, তোমার ক্ষতি করব না, অন্যথায়। একটা ঠান্ডা নিঃশ্বাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে গেল।
সাথে এক বিভৎস দুর্গন্ধে গা গুলিয়ে উঠল। আমার হাত পা ঠান্ডায় জমে গেলেও মস্তিষ্ক জানত এখন একটাই উপায়, সাইকেল চালানো। আমি আবার সাইকেলের সিটে বসে পড়লাম। জানতাম না কোথায় যাচ্ছি, জানতাম শুধু কিছু একটা আমাকে নিয়ে চলছে অজানা গন্তব্যের দিকে। সাইকেলের সিটে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ। কান দিয়ে বেরিয়ে আসা সেই ঠান্ডা নিঃশ্বাসটা এখনও যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। শরীর জমে আছে, কিন্তু ভয় এক প্রকার চেতনা শক্তিকেই দুর্বল করে দিয়েছে। অশরীরী কণ্ঠের সেই কথা এখনও কানে বাজছে, সাইকেল চালাও, না হলে তুমি শেষ। আমি আর দেরি করলাম না, দুপা দিয়ে সাইকেলের প্যাডেলে চাপ দিলাম। গন্তব্য অজানা, কিন্তু না চালিয়ে উপায় নেই। প্রথমে সাইকেল একটুও না চলে শুধু ঝাঁকুনি দিল। মনে হলো কেউ আবার পেছনে চেপে বসেছে। শরীরটা আবারও কেঁপে উঠল। এইবার প্যাডেল করতে শুরু করতেই বুঝলাম আমি চালাচ্ছি না, আমাকে চালানো হচ্ছে। সাইকেলটা যেন নিজের ইচ্ছে মতো ছুটে চলছে, আর আমি শুধু পেছনে বসে আছি। হ্যান্ডেল ধরা, শরীরের ভারসাম্য রাখা, সবকিছুই যেন অজানা এক শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে। সাইকেল ছুটে চলেছে নিশুতি রাস্তায়। একপাশে গা ছমছমে বাঁশঝাড়, অন্য পাশে উঁচু উঁচু গাছ আর তাদের ছায়া। চাঁদের আলো নেই, চারদিক অন্ধকারে ঢাকা। শুধু মাঝে মাঝে গাছের ফাঁক গলে ফসফসে হাওয়া এসে আমার কানের পাশে ফিসফিস করে বলছে কিছু, বুঝি না, শুধু এক ধরনের চাপা কান্নার মতো শোনা যায়। চোখের সামনে ভেসে উঠছে শৈশবে শোনা ভৌতিক কাহিনীগুলো। কিশোর বয়সে আমাদের গ্রামে একজন পথহারা লোক গায়ের মোড়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। পরে জানায় শ্মশানের রাস্তায় সে নাকি পেছন পেছন আসা কারো নিঃশ্বাসের শব্দ শুনেছিল। তখন সবাই হেসে উড়িয়ে দিয়েছিল। আজ বুঝতে পারছি সে হাসি কতটা অজ্ঞতার। হঠাৎ আমার দৃষ্টি গেল ডান দিকের পাশে। গাছে ঝুলে থাকা একটা কালো সিলুয়েট যেন একটু আগে নড়ে উঠল। চোখ ঠিক রাখতে না রাখতেই সেটি হাওয়ায় মিলিয়ে গেল। আমার গলা শুকিয়ে এলো, ঢোক গিললাম, কিন্তু গিলতে পারলাম না। একমাত্র চিন্তা, এই অবস্থা থেকে কবে মুক্তি পাব। আচমকা অনুভব করলাম আমার বাম কাঁধে আবার সেই হিমশীতল থাবা। তারপর পেটের ডান দিকে আরও একটা স্পর্শ, ঠান্ডা, ভারী, কাঁপানো। এই দুই হাতে যেন আমাকে শক্ত করে ধরে রেখেছে কেউ। এবার স্পষ্ট বুঝলাম সেই অশরীরীটা আমার পেছনে বসে আছে। আমার শরীরের মধ্যেই যেন তার অস্তিত্ব মিশে গেছে। কোনো শব্দ করছে না, শুধু তার স্পর্শে আমার শরীরের অংশগুলো বরফের মতো জমে যাচ্ছে। আমি আর্তনাদ করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। এই অবস্থায় সাইকেলটা হঠাৎই গতি পেয়ে ছুটে চলতে শুরু করলো। মনে হচ্ছিল আমি যেন আকাশের নিচে নয়, ভিন্ন কোনো জগতের ভেতর দিয়ে ছুটে চলেছি। গাছপালা, খাল, বিল, ঘরবাড়ি সবকিছু একরকম অস্পষ্ট হয়ে যাচ্ছে, যেন আমরা এক ছায়ালোকের মধ্যে প্রবেশ করছি। হঠাৎ দেখি সামনে ৩ মাথার মোড়। চিনতে পারলাম এটা সীতাগঞ্জ মোড়। সাইকেল হঠাৎ বাঁ দিকে মোড় নিল, যে রাস্তাটা আমার গ্রামের দিকে যায়। হঠাৎই মনে পড়ে গেল সেই বিখ্যাত শ্মশান মাঠের কথা। আমাদের গ্রামের মাঝখানে একটা পুরনো শ্মশান আছে, মাঠের ঠিক মাঝ বরাবর, যেখানে কেউ রাতের বেলা একা পা রাখে না। ছোটবেলায় দাদু বলতো অমাবস্যার রাতে শ্মশান হয়ে ওঠে ভূতের মেলা। আমি হেসে উড়িয়ে দিতাম। আজ এই অমাবস্যার রাতে সেই শ্মশানের দিকেই সাইকেল ছুটে চলেছে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠছে, সাইকেলের গতি বাড়ছে। আমি ব্রেক টিপেও কিছু করতে পারছি না। হাওয়ায় কান্নার মতো শব্দ, পাতার ফিসফিস, হঠাৎ হঠাৎ অজনা কণ্ঠের নাম ধরে ডাক, সব মিলিয়ে যেন একটা বিভীষিকাময় নাটক মঞ্চস্থ হচ্ছে। মনে হলো শ্মশান আমার দিকে হাত বাড়িয়ে ডাকছে। সাইকেলের পেছনে বসে থাকা সেই অশরীরই কি ওখানেই যাচ্ছে? ওর গন্তব্য কি ওই ভৌতিক মাঠ? আমার শরীর থেকে রক্ত সরে যাচ্ছে, হাত ঠান্ডা, কাঁধ জমে কাঠ, কিন্তু মাথায় একটা জেদ চেপে বসলো, কোনোভাবে আমাকে এখান থেকে বাঁচতেই হবে। আর তখনই আমার পেছনে বসে থাকা সেই অদৃশ্য আত্মা কিছুটা দমক দিয়ে আমাকে জোরে ঠেলে দিল। আমি সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলাম, গড়িয়ে গিয়ে পড়লাম মাঠের এক কোনায়। মাথা ঘুরছে, চারপাশ হাবঝা লাগছে, অচেতন হৈ হৈ করছি, কিন্তু চোখের সামনে ঝাপসা হয়ে দেখা গেল বটগাছের একটা বড় ডাল দুলছে, আর কেউ একজন সেটা বেয়ে হুড়মুড় করে ওপরে উঠে যাচ্ছে। বুঝলাম সে এখন আর পেছনে নয়, শ্মশানের গাছের ওপর বসে সে অপেক্ষা করছে আরও কারোর জন্য। মাঠের মধ্যে পড়ে থেকেও আমি জানতাম এখন চোখ বন্ধ করলেই আর কখনো খোলা হবে না। ভেতরে ভেতরে মনে হচ্ছিল সেই অশরীরীটা আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, আমার বুকের উপর চেপে বসবে, অথবা গলার ভেতরে হিমশীতল হাত ঢুকিয়ে দেবে। আমি ঘাড়টা কষ্ট করে তুলে দেখলাম সাইকেলটা উল্টে পড়ে আছে একটু দূরে।
বাতাসে এখনও ভেসে আসছে সেই ভয়ানক দুর্গন্ধটা। রাস্তার পাশের বিশাল বটগাছের ডাল থেকে কেউ একজন ধীরে ধীরে গাছে চড়ছে। অবিকল মানুষের মতোই, কিন্তু চলাফেরা অস্বাভাবিক। অদ্ভুতভাবে থেমে থেমে উঠে যাচ্ছে গাছের ডাল বেয়ে, যেন শরীর নয়, ছায়া। আমার মাথায় তখন একটাই চিন্তা, এখনই না পালালে শেষ। যেভাবে হোক সাইকেলের কাছে যেতে হবে। ভয়ে ভয়ে হামাগুড়ি দিয়ে সাইকেলের কাছে পৌঁছলাম। উঠে দাঁড়ানোর মতো শক্তি তখনও ছিল না, কিন্তু সাইকেলের হ্যান্ডেলটা ধরে নিজেকে কোনো রকমে টেনে তুললাম। ঠান্ডা হাওয়ায় হাত পা কাঁপছিল, কিন্তু তবুও আমি সাইকেলের ওপর উঠে পড়লাম, কারণ জানতাম পেছনে কেউ অপেক্ষা করছে। যেই মাত্র আমি সিটে বসে প্যাডেল ছুলাম, হঠাৎ পেছন দিকটা ভারী হয়ে গেল। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আবারও কেউ বা কিছু চেপে বসল সাইকেলের ক্যারিয়ারে। তারপর বাঁ কাঁধে সেই চেনা হিমেল স্পর্শ, জমাট বরফের মতো। সঙ্গে সঙ্গে ডান পাশেও একটা স্পর্শ, পেটের কাছে যেন কেউ বরফ ঠেসে ধরেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। শরীরের স্পর্শগুলো কেবল ঠান্ডা নয়, এবার যেন অনুভব করলাম সেই অদৃশ্য হাতগুলো একটু একটু করে চেপে ধরছে। মাংস চেপে যাচ্ছে, হাড় পর্যন্ত ঠান্ডা পৌঁছে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সাইকেল নিজে নিজে ছুটতে শুরু করল, হাওয়ার গতিতে, পাগলের মতো। আমি কিছু করছিলাম না, শুধু পেছনের ওই হিমেল শক্তির হাতে বন্দী হয়ে বসেছিলাম। হ্যান্ডেল ছাড়লেও সাইকেল চলত, ব্রেক টিপেও কিছু হতো না। সামনে পড়ল সেই পথ যা গ্রামের দিকে নিয়ে যায়। এই রাস্তাটার মাঝেই রয়েছে সেই ব্যর্ধন শ্মশান মাঠ। ছোটবেলায় যতবার এই পথে এসেছি, ততবার মা সতর্ক করে বলেছিলেন, ওই অমাবস্যার রাতে ওই দিকে যাস না, ভূতে নাকি খেলাধুলা করে। আজ সেই অমাবস্যা রাত, আর আমি সেই শ্মশানের দিকেই ছুটে চলেছি এক অদৃশ্য সঙ্গীর সঙ্গে। হঠাৎই আশেপাশের গাছগুলো দুলে উঠল। কোনো হাওয়া নেই, তবু পাতারা কেঁপে উঠল একসাথে। মনে হচ্ছিল গাছগুলো কিছু একটা জানে, কিছু দেখছে। একটানা ছুটে চলা সাইকেলটা এবার প্রবেশ করল সেই শ্মশান ঘেরা রাস্তার ভেতর। আলো কোথাও নেই, কিন্তু গাছের উঁচু চূড়াগুলোতে একটা ম্লান ফ্যাকাশে আলো এসে পড়ছে কোথা থেকে যেন। শ্মশানের গা ছমছমে পরিবেশ চারপাশটাকে আরও বেশি অলৌকিক করে তুলল। মনে হচ্ছিল গাছগুলো সাজানো, যেন কেউ শবদাহর নয়, বরং উৎসবের প্রস্তুতিতে আছে। যেন এই রাতেই আসবে তারা, সেই অতিথিরা, যারা মানুষের নয়, অন্য জগতের। আর ঠিক সেই সময় সাইকেলটা হঠাৎ এক অসম্ভব জোরে ছুটে উঠল। আমি পিছনে তাকাতে পারিনি, কিন্তু অনুভব করলাম সেই অদৃশ্য সঙ্গী যেন উত্তেজিত। তার দম বন্ধ করা ঠান্ডা নিঃশ্বাস কানের নিচে এসে পড়ছে। আমি চিৎকার করতে চাইলাম, গলা দিয়ে আবারও কিছু বেরোলো না। তখনই মনে হলো বটগাছের পাশ দিয়ে যাওয়ার সময় কেউ একজন গাছ থেকে ঝাঁপ দিল আমার দিকেই। এক ঝাঁকুনি খেয়ে আমি ছিটকে গেলাম সাইকেল থেকে। আঁচার খেয়ে রাস্তা পেরিয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু ঘাস ঢাকা মাঠে। মাটিতে পড়েই বুঝতে পারলাম কিছু একটা আমার পেছনে ধেয়ে আসছে। কষ্ট করে ঘুরে দেখলাম সাইকেলের ক্যারিয়ারে কেউ আর নেই। সেই অদৃশ্য সঙ্গী যে কিছুক্ষণ আগেও আমাকে নিয়ন্ত্রণ করছিল, এখন সাইকেল ছেড়ে গিয়ে গাছের ওপর উঠেছে। আর তারপরই যা হলো তা আমার চোখ ও বিশ্বাস দুটোকেই ভেঙে দিল। শ্মশানের সমস্ত গাছপালার উপর দিয়ে একসাথে ঝড় উঠল। একটা অদৃশ্য কণ্ঠ একসঙ্গে চেঁচিয়ে উঠল। কিসের ভাষা বোঝা যায় না। গাছের ডালপালা হুড়হুড় করে নড়ে উঠল, মনে হচ্ছিল গাছগুলো নাচছে। গর্ত আর ফাটলে ভরে উঠল মাঠের মাটি, যেন ভেতর থেকে কিছু উঠে আসছে। আমি একেবারে স্তব্ধ, শরীর নড়ে না, মাথা কাঁপছে। মাটির ওপর পড়ে থাকা অবস্থায় শুধু দেখলাম মাঠের ওপার থেকে যেন অজস্র ছায়া একসাথে আমার দিকেই এগিয়ে আসছে। আমি মাঠের এক কোণে চিত হয়ে পড়ে আছি, হাত পা ছড়িয়ে, মাথা কাঁপছে, দম নিতে কষ্ট হচ্ছে। পিছনে পড়ে থাকা সাইকেলটাও আর দেখা যাচ্ছে না, শুধু শূন্যতা আর থমথমে বাতাস। কানে তখনও বাজছে সেই শত সহস্র অশরীরী কণ্ঠের চিৎকার। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চিৎকার করতে গিয়ে দেখি শব্দ বেরোচ্ছে না। চারদিকে গাছগুলো এমনভাবে কাঁপছে যেন ঝড় উঠেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, একটাও বাতাস নেই। পাতাগুলোর ফাঁকে ফাঁকে যেন ভেসে বেড়াচ্ছে ছায়া। মানুষ না, প্রেত না, ঠিক বোঝা যায় না। ঠিক সামনে রাস্তার পাশে ঝুলে থাকা বিশাল বটগাছটির ডাল বেয়ে কে যেন উঠে বসল।
তার চলাফেরা অস্বাভাবিক, অতিকায় ছায়ামূর্তি, মুখ নেই, কেবল একটা চাপা অন্ধকার। সে বসেই রইল গাছের ওপর, আর পর মুহূর্তেই মনে হলো সে যেন কোনো সংকেত দিল বাকিদের। হঠাৎ করেই গোটা শ্মশান জুড়ে ছড়িয়ে পড়ল অশরীরী নৃত্যের এক বিভীষিকাময় দৃশ্য। গাছের গায়ে গায়ে যেন শত শত ছায়ামূর্তি একসঙ্গে ঝাঁপিয়ে পড়ছে। কেউ নিচে নেমে মাঠে ঘোরাফেরা করছে, কেউ বা গাছের ডালে উল্টো ঝুলে চিৎকার করছে বিকট স্বরে। গাছপালার ডালপালাগুলো হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়তে লাগল, ঠিক যেন কেউ ভিতর থেকে ঠেলে ফাটিয়ে দিচ্ছে। গাছের গুড়িগুলো কেঁপে উঠছে এক একবার। সেগুলো আর যেন গাছ নয়, জীবন্ত প্রাণ। বট, অশ্বত্থ, শ্যাওড়া একসাথে যেন দীর্ঘ শ্বাস ফেলছে। মাঠের মাটি ফাটতে লাগল, ছোট ছোট ফাটল নয়, বরং দীর্ঘ গভীর চেরা দাগ, যেগুলো থেকে বেরোচ্ছে এক অদ্ভুত হাওয়া। সেই হাওয়ায় ভেসে আসছে পচা ফুল, চিতা ছাই আর পুড়ে যাওয়া কাঠের গন্ধ। সেই গন্ধে আমার গা গুলিয়ে উঠল। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, গায়ে কোনো শক্তি নেই, হাত পা অবশ হয়ে আছে, চোখের দৃষ্টি ঘোলা। তখনই দেখতে পেলাম একটা ছায়ামূর্তি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, যেন মাটি ছুঁয়ে হাঁটছে না, ভেসে আসছে। তার গা থেকে ধোঁয়ার মতো কুয়াশা বেরোচ্ছে, চুলে লেগে আছে ছাই। সে একদম কাছে এসে থেমে গেল। আমি চোখ বড় করে তাকিয়ে রইলাম। মনে হলো এ যেন কোনো দাহ করা লাশের আত্মা এখনো পোড়া গন্ধ ছাড়ছে শরীর থেকে। তার হাত এগিয়ে এলো আমার দিকে। ঠিক তখনই মাথার উপরে গর্জে উঠল এক বজ্রধ্বনি। এক সেকেন্ডের জন্য চারপাশ আলোয় ঝলমল করে উঠল। সেই আলোয় আমি দেখতে পেলাম চারপাশ ঘিরে রয়েছে অন্তত ২০-৩০টি ছায়ামূর্তি। সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তাদের চোখ নেই, মুখ নেই, কেবল দগদগে অন্ধকার। বজ্রধ্বনি থেমে যেতেই আবার চারপাশে অন্ধকার। এবার গাছপালার দুলনিটা আরও ভয়ানক হয়ে উঠল। মনে হলো অশরীরীরা কারা যেন বচসা করছে। ঝগড়া, ঠেলাঠেলি, হাহাকার, কাঁদাকাটি। কেউ যেন বলছে ওরটা আমার, কেউ বলছে এটা শ্মশানের অতিথির, আবার কেউ ফিসফিসিয়ে বলছে মাংসটা নরম হবে। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, শরীরের সমস্ত ইন্দ্রিয় অচল। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, বাঁচতে হবে, বাঁচতেই হবে। আমি শেষ শক্তিটুকু সঞ্চয় করে হামাগুড়ি দিতে লাগলাম। ফাটলগুলো এড়িয়ে মাঠের কিনারার দিকে এগোতে লাগলাম। পেছন থেকে বারবার মনে হচ্ছিল কেউ আমার পায়ে হাত দিচ্ছে, কেউ বা আমার কাঁধে নিঃশ্বাস ফেলছে। একবার পেছনে তাকিয়ে দেখতে চাইলাম, কিন্তু সাহস হলো না। ঘাসের ওপর হামাগুড়ি দিতে দিতে হঠাৎ ঠোঁটে লেগে গেল কাঁটা। নাকের পাশে মাটি, শীতল, স্যাঁতস্যাঁতে। শরীর ধীরে ধীরে কাঁপতে কাঁপতে আমার মনে হচ্ছিল আমি যদি এখানেই মরে যাই, তাহলে এই শ্মশানেরই এক কুৎস্রী অর্ধপোড়া বাসিন্দা হয়ে থাকব। ঠিক তখনই দূর থেকে একটা শব্দ ভেসে এলো, গ্রামের কোনো বাড়িতে কুকুরের ডাক। সে ডাক আমার কানে যেন জীবনের চাবি হয়ে এলো। সজোরে মাটির ওপর নিজেকে গড়িয়ে ফেললাম, কোনো মতে রাস্তার কিনারায় এসে পড়লাম। আর তখনই বুঝতে পারলাম শ্মশানের আওয়াজ কমে এসছে। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম, পা এখনো কাঁপছে, শরীর ব্যথায় টন টন করছে, কাঁথার পেটের পাশে বরফের মতো ঠান্ডা লাগছে। কোনো মতে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। মনে হচ্ছিল শরীরটা যেন আর আমার নয়। ঘর পৌঁছে কোনো মতে দরজার খিল তুলে ভেতরে ঢুকে পড়লাম। মা তখন ঘুম। আমি নিঃশব্দে নিজের ঘরে গিয়ে পড়ে রইলাম বিছানায়। গায়ে ১০৫ ডিগ্রি জ্বর, গলা শুকিয়ে কাঠ। রাতে ঘুম এলো না। বারবার মনে হচ্ছিল কেউ জানলার বাইরে দাঁড়িয়ে ফিসফিস করছে। পরদিন সকালে চোখ খুলতেই প্রথমে বুঝতে পারলাম না আমি কি বেঁচে আছি। মাথায় হাত রাখতেই ঠান্ডা ঘাম লেগে রইল। শরীরে ব্যথার বিন্দুমাত্র চিহ্ন নেই, গা গরমও নয়। থার্মোমিটার বলল তাপমাত্রা একেবারে স্বাভাবিক। অথচ রাতে আমি সেই শ্মশানে অশরীরীদের তাণ্ডবের মধ্যে। আমি ধীরে ধীরে উঠে বসলাম। মা জানালার পাশে বসে কাপড় ভাঁজ করছিল, মুখে স্বাভাবিকতা, চোখে ঘুম ঘুম ভাব। আমাকে দেখে ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, এই বাজারে একটু যাবি রে, পেঁয়াজ কাঁচামরিচ শেষ হয়ে গেছে। আমি কিছু না বলে ব্যাগটা হাতে নিলাম, মুখ ধুয়ে এলাম। দাঁতে টুথব্রাশ বুলোতেই মনে হলো আমি কি গতরাতে স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সাইকেলের দিকে চোখ চেতেই সেই ভাবনা মুছে গেল। সাইকেলটার হ্যান্ডেল বাঁকা, কেরিয়ারটা বেঁকে গেছে, আর একপাশে ঘষার দাগ, যেন কেউ তাকে ঠেলে ফেলে দিয়েছিল। এতটাই স্পষ্ট প্রমাণ যে কেউ দেখলেও বলবে অ্যাক্সিডেন্ট হয়েছে। বুকের ভেতর জমে থাকা শীতল স্রোতটা আবার নড়ে চড়ে উঠল। যাই হোক, সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম।
বাজার বসে সেই গৌরীপুর মোড়ে, মানে ঠিক সেই পথ ধরেই যেতে হবে, শ্মশানের পাশ দিয়ে। সকাল, সূর্যের আলো, চেনা পাখির ডাক, মানুষের গলার আওয়াজ, সব কিছুতেই যেন একটা উল্টোপাল্টা স্বস্তি, কিন্তু তাও শান্তি দিতে পারল না। যতই মোড়ের দিকে এগোচ্ছি, বুকের ভেতর ততই একটা অদৃশ্য পাথর চেপে বসছে। অবশেষে পৌঁছে গেলাম সেই ভয়াল রাস্তার মোড়ে। আমি সাইকেল থামালাম, চোখ বড় করে তাকিয়ে রইলাম শ্মশানের দিকে। সব আগের মতো। গাছগুলো ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে শান্তভাবে। কোথাও কোনো ভাঙা ডাল নেই, মাঠের মাটিতে ফাটল নেই। সেই লোহার চুল্লি, সেই ছায়াময় বটগাছ, সেই ঘাসের সমতলত্ব, সব কিছু যেন এক শান্ত শ্মশানের প্রতিচ্ছবি, যেন কিছুই ঘটেনি। আমি ধীরে ধীরে রাস্তার ধারে সাইকেল ঠেলে এগিয়ে গেলাম। হাঁটু ঘেনে বসে ঘাসের মাটি ছুঁয়ে দেখলাম, শীতল, স্যাঁতস্যাঁতে, কিন্তু স্বাভাবিক। মাথার উপর কাক ডাকছে, বাতাসে ছাইয়ের গন্ধ নেই, পচা গন্ধও নেই। কিন্তু আমি জানি যা দেখেছি তা সত্য। তখনই চোখ গেল সেই বটগাছটার দিকে। গতরাতে যে গাছের ডাল সমান বেয়ে উঠেছিল, আমি ভালো করে তাকালাম। ডালের ওপর কিছু একটা দুলছে, কাপড়ের মতো। একটু এগিয়ে গেলাম। না, ওটা কাপড় নয়, একটা লাল শালু, চাদর, যেটা পুড়িয়ে ফেলা হয় হিন্দু শ্মশানে দাহ করার সময়। চাদরটা হাওয়ায় একটু দুলে উঠল, যেন আমাকেই হাত নাড়ছে। বিদায় জানাচ্ছে না, বরং ডাকছে। আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম। ফিরে যেতে যেতে হঠাৎ মনে হলো কেউ আমার পেছন পেছন হাঁটছে। হাঁটার শব্দ নেই, কেবল হালকা নিঃশ্বাস, গায়ে লেগে থাকা এক ঠান্ডা স্পর্শ, ঠিক যেমনটা আমি আগের রাতে অনুভব করেছিলাম। আমি সাহস করে একবার পিছনে তাকালাম। কেউ নেই, তবে গাছের ছায়ায় কেউ একজন দাঁড়িয়েছিল, সেটা আমি নিশ্চিত। যেই মুহূর্তে আমি তাকালাম, সে ছায়ার মতো গাছের ভেতরে গলে গেল। ভয় পেলাম না, এবার আর নয়। আমি হালকা করে হেসে উঠলাম, ঠিক যেমন হাসে সেই সব যারা জানে সব শেষ নয়, কিছুই শেষ নয়। বাড়ি ফেরার সময় বারবার মনে হচ্ছিল, গ্রামের পথে, ধানের ক্ষেতে, খালের ওপারে, গাছের ফাঁকে কেউ আমার অস্তিত্ব খেয়াল করছে। হয়তো একজন নয়, একাধিক কেউ। তারা নিশ্চুপ, তারা দৃশ্যমান নয়, কিন্তু তারা আছে। আর ঠিক তখন দূরে গৌরীপুর মোড় থেকে ভেসে এলো এক অচেনা লোকের চিৎকার, এই পরেশ কাকু, সাইকেলটা দিন না, একটু তাড়াতাড়ি। আমি থমকে দাঁড়ালাম। বুকের ভেতর কেঁপে উঠল কিছু। সেই নাম, পরেশ কাকু। পরেশ কাকু তো সে তো। আমি ধীরে ধীরে গৌরীপুর মোড়ের দিকে ঘুরে তাকালাম। তখনই বাতাস থেমে গেল, শব্দ বন্ধ, পাখির ডাক থেমে গেল। চারপাশ এক মুহূর্তে স্তব্ধ। আর ঠিক তখন আমার কানের পাশে এক পরিচিত কণ্ঠ ফিসফিস করে উঠল, আমি তো বলেছিলাম সাইকেল চালাও, না হলে তুমি শেষ। আমার মুখের পাশে কুয়াশার মতো ঠান্ডা নিঃশ্বাস পড়ে গেল। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাব্বির। রেডিও হান্টের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।